দেশের 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা ঘেরাও কর্মসূচি ঘিরে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় জলকামান ও টিয়ার শেলের আঘাতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। দুপুর 1:30টার দিকে যমুনামুখী পদযাত্রা শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সামনে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শুরু হয় সংঘর্ষ। এর আগে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ 3 দফা দাবিতে শিক্ষার্থীদের এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি। আমি এই সরকার 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নেয় আমি ছিলাম। আমি জুলাই আগস্টের সম্মুখ দিকের সংগঠক নাহিদ ভাই, আসিফ ভাই, আপনারা আমার চেহারাই চিনেন। আজকে আমার গায়ে কেন আসিফ ভাই আপনি মন্ত্রণালয়ে আছেন, আজকে আমার গায়ে কেন এইভাবে হাত তোলা? আমরা শাহবাগ থেকে এখানে আসছি জাস্ট উপদেষ্টা থেকে এটা জানানোর জন্য। আমরা এখানে কোনো ভায়োলেন্সের উদ্দেশ্য ছিল না আমাদের। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিতাম, নাথিং এলস। আমরা এখানে আসছি জাস্ট এইটা বোঝানোর জন্য যে দিস ইজ এ ভেরি কনসার্নিং ইস্যু। এই জিনিসটা বোঝানোর জন্য আসছি। সবচেয়ে বাজে যে জিনিসটা, সবচেয়ে প্যাথেটিক যে জিনিসটা, আমাদের কয়েকজন স্টুডেন্ট রাস্তায় পড়ে গেছিলো, তাদেরকে 10-12 জন পুলিশ মিলে পিটাইছে। হুট করে আমাদের উপর লাঠিচার্জ, তারপর টিয়ার শেল, তারপর আমাদের উপর আক্রমণ করা হয়। আমরা কতজন আহত হয়েছে সেটা যে আমরা দেখবো, আমাদের ওই অবস্থাটাও নাই। আমার দুঃখের জায়গাটা হচ্ছে আমাদের 3 দফা যৌক্তিক আন্দোলন, আমরা কোনো অযৌক্তিক আচরণ করিনি। আমরা সিম্পলি পুলিশ ইনচার্জের অনুমতি সহকারে শান্তিপূর্ণভাবে বসে। এখানে 144 ধারা সেখানে তো জারি ছিল, সেখানে কোনো সমাবেশ অবস্থা। আমি বলতে চাই যদি 144 ধারা জারি থাকে তাহলে আমরা তো এই গেট দিয়ে ঢুকেছি। ওনারা আমাদেরকে ঢুকতে অ্যালাউ করেছে, বাধা দেয়নি। আমাদেরকে বলা হয়েছে 3টা পর্যন্ত সময় চাই। আমরা শাহবাগ থেকে যমুনার সামনে অবস্থান করে ওনাদেরকে 3টা পর্যন্ত সময় দিতে রাজি হয়েছি। আমরা রাতের বেলা আন্দোলন করেছি, একান্ত বাধ্য হয়ে আমাদেরকে এখন দিনের বেলায় আন্দোলন। আরেকটা জিনিস, প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সমাধানে বিদ্যুৎ, পরিবেশ, গণপূর্ত এবং শিক্ষা উপদেষ্টাকে নিয়ে 8 সদস্যের একটি কমিটি করেছে সরকার। আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নিব, সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সেই সমাধান করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত প্রকাশ করা হবে আগামীকাল। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ভোট হবে। সেটাকে ধরেই রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে, যাতে ভোট গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত সবকিছু উল্লেখ থাকবে। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সাথে সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের সাথে সংলাপ হবে। পরে সংলাপ হবে রাজনৈতিক দলের সঙ্গে। এছাড়া সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শেষ দিনের শুনানিও হয়। গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে সে চেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করছে কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, 18 বছরে দুর্নীতির কারণে মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে অনেক রাজনৈতিক নেতাও জড়িয়েছেন দুর্নীতিতে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। এমন দাবি তুলছেন যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী কার্ড সংক্রান্ত রিভিউ শুনানিতে একথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য ২১শে অক্টোবর দিন ধার্য করে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সুসংহত হবে গণতন্ত্র। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, আর এতে বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদন জমা পড়ে। দুদিন শুনানি শেষে বুধবার আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, সামরিক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। আর অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার, এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। বিএনপি, জামায়াত সহ রিভিউ আবেদনকারী আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। তিনি সবচাইতে যেটা ফ্রড করেছেন কনস্টিটিউশনের উপরে এবং আমাদের আপিল বিভাগের রুলসের উপরে, সেটা হচ্ছে তিনি অপারেটিভ পার্ট অফ দি জাজমেন্ট চেঞ্জ করে দিয়েছেন। এই ধরনের কর্মকাণ্ড করাটা একটা ক্রিমিনাল অফেন্স অলসো। বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, ইলেকশন কমিশন বিতর্কিত হয়েছে। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। এবং আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র ও রায় নিয়ে প্রতারণা করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। বলে আমি একটা সিস্টেম চালু করলাম, যার ফলে আমি। হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। সকাল থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলার সামনে লিফলেট বিতরণ করেন তারা। ইশতেহার তুলে ধরে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো পিভিসি, কাপড় বা অন্যান্য মাধ্যমে তৈরি ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরাতে বলেছে প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 1035 জন, প্রত্যাহার 73 ও বাতিল করা হয়েছে একজনের মনোনয়নপত্র। 18টি হলে 13টি পদে প্রার্থীরা চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থী এবং ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেট রবিউল হককে হত্যা চেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশ নেওয়ার জন্য আমরা এই ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছি, এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে বাংলাদেশ যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এই ডাকসু নির্বাচন। আমি আরো 5 বছর ক্যাম্পাসে থাকবো, আপনার কাছে আমার জবাব দিতে একটা জায়গা আছে। আপনি আমাকে ভোট দিয়ে দিন শেষে পরের দিন এসে জিজ্ঞেস করতে পারবেন আমি এটা কেন করেছি, আমার তখন আপনার কাছে জবাব দিয়ে দিতে হবে, আমি বাধ্য। 13 দিন পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচন হবে 28শে সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। দুপুরে এ তথ্য জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। তিনি জানান, মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। জমা নেওয়া হবে 1 থেকে 7 সেপ্টেম্বর। যাচাই বাছাই 8 ও 9 সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 11ই সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার 15ই সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 16ই সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ 28শে সেপ্টেম্বর। একাডেমিক ভবনে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। গণনা শেষে সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। শিক্ষার্থীদের অভিযোগ, 2টি দলের চাপে মূলত নির্বাচন পেছানো হয়েছে। এতে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলেও মনে করেন তারা। তো সেই প্রেক্ষিতে আমাদের এখানে 4-5 দিন সময় বেশি লাগবে। 4 দিন সময় 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 লাগবে। 4
তারপরে একটা নতুন বিষয় দুইটা বড় দলের আসলে চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনটা পেছাতে আসলে বাধ্য হয়েছে এবং রাকসুকে ঘিরে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সামান্যটুকু নিরপেক্ষতা ছিল তারাও সেটা হারিয়েছে। রাকসু নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের যে স্বতন্ত্র ভূমিকা রাখা দরকার সেটা তারা রাখতে পারতেছে না। তারা বিভিন্ন প্রেশার গ্রুপ বলতে আমি বুঝাচ্ছি পলিটিক্যাল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের প্রেশারে পড়ে তারা সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেলেন 15 জন। বিকেলে এই ঘোষণা দেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম। এর আগে বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি শুরু হয়। আজ 13 প্রার্থী শুনানিতে অংশ নেয়। এদের মধ্যে 2 জন 2টি পদের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন। আপিল নিষ্পত্তির পর মোট বৈধ প্রার্থী 271 জন। তবে কেউ চাইলে আগামীকাল প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচার কার্যক্রম। 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই মামলায় গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 2। এই মামলায় হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ 24 আসামি এখনো পলাতক। আগামীকালকেই প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে এবং একই সাথে একাধিক সাক্ষী আগামীকালকে আমরা আদালতে প্রডিউস করব, সেটা আমরা আশা করছি। 3 দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামের 2 নং গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্রকৌশলের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আন্দোলনরত প্রকৌশলী শিক্ষার্থীরা কি বলছেন আর এই সড়ক অবরোধের কারণে জনভোগান্তি নিয়ে বিস্তারিত জানাবেন। ঈশিতা, ঢাকায় যমুনা অভিমুখে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের যে হামলার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই মূলত এখানে শিক্ষার্থীরা নেমেছেন। তারা আগে থেকেই যে 3 দফা দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, তাদের জন্য যে নির্ধারিত কোটা সেটি বাতিল করা, 10ম গ্রেডে তাদের জন্য যে সংরক্ষিত করে রাখা হয়েছে সেটি বাতিল করা সহ 3 দফা দাবিতে তারা অনেক দিন ধরে আন্দোলন করছেন। মূলত নতুন করে আজকে যেহেতু তাদের উপর হামলা হয়েছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও তারা এখানে প্রশ্ন তুলছেন। আমরা একজন শিক্ষার্থী আছে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের উপর হামলা হলো, কি চান এখন? আপনাদের দাবি? আমাদের দাবি ছিল 3 দফা দাবি, যেটা 1 নম্বর ছিল 10ম গ্রেড, যেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে শুধুমাত্র ডিপ্লোমারা গিয়ে পরীক্ষা দিতে পারে, আমাদেরকে পরীক্ষায় দিতে দেওয়া হয় না। তো আমাদের প্রথম দাবি ছিল যে এইখানে বিএসসি ইঞ্জিনিয়ার যারা, ওরাও গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর যেটা ছিল, এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যে ডিপ্লোমারা আছে ওরা গিয়ে 33% কোটা নিয়ে, পক্ষান্তরে এটা 33% যদিও মুখে, এটা 60 থেকে 70% ওরা পদোন্নতি নিয়ে নেয়। আর 3 নম্বর যে দাবি ছিল সেটা শুধু এবং শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারাই শুধু নামের আগে ইঞ্জিনিয়ার অ্যাড করতে পারবে। কোনো ডিপ্লোমা যারা আছে ওরা নামের আগে ইঞ্জিনিয়ার অ্যাড করতে পারবে না। তো এটার প্রেক্ষিতে যখন গিয়ে স্মারকলিপি দিতে যাওয়া হয়, তখন গিয়ে আমাদের ভাইয়ের গিয়ে তারা হত্যার হুমকি পর্যন্ত দেয়। সেটার প্রতিবাদেই কালকে শাহবাগ ব্লকেট করা হয়। এরপরে আজকে যখন স্মারকলিপি, আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সেখানে গিয়ে পুলিশ আমাদের উপর হামলা করছে। কেন হামলা করা হলো? একটা শান্তিপূর্ণ আন্দোলনে কেন হামলা করা হলো? আমরা এটার জবাব চাই। যে পুলিশটা গিয়ে হামলা করছে এবং যে ডিসির নেতৃত্বে হামলা করা হয়েছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাদের যে 3 দফা যে যৌক্তিক আন্দোলন, আমরা চাই যেন এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়। ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন যে
ইসিতা শুনছিলেন যে এখানকার যারা শিক্ষার্থীরা আছেন তারা বলছেন যে পুলিশের যে হামলার ঘটনা সেই ঘটনার তারা বিচার চান। পাশাপাশি 24-এর একটি গণ অভ্যুত্থানের পরেও তাদের ডিপ্লোমা যারা প্রকৌশলীরা আছে তাদের জন্য যে নির্ধারিত কোটা, অর্থাৎ এখনও যে কোটা প্রথা বহাল রয়ে গেছে সেটির তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেটি যতক্ষণ না পর্যন্ত আসলে সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন সেটির ঘোষণা তারা দিচ্ছেন। আমরা আর কয়েকজনের সাথে একটু জানতে চাই, আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা কথা বলছিলাম এখানকার বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে এবং তারা বলছিলেন যে তাদের উপর আজকে যে লং মার্চের যে ঘটনা সেই ঘটনার পর্বে তাদের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে। একটু বলবেন যে আপনারা কি চান আসলে আপনাদের উপর আজকে হামলার ঘটনা ঘটেছে, আপনাদের দাবি আদায়ে আপনারা সামনে কি পদক্ষেপ নেবেন? আমাদের এই যে আজকে আমাদের 3 দফা যেই শান্তিপূর্ণ আন্দোলনটা ছিল, আজকে আমাদের লং মার্চ ঢাকা যেটা ছিল সেখানে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে হামলা চালানো হয়েছে, আমাদের 24-এর কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকার কর্তৃক আজকে আবারও কোটা বিরোধী আন্দোলনের উপর আবারও হামলা চালানো হয়েছে এবং এই হামলার তীব্র নিন্দা জানাতে আমাদের আজকের এই ব্লকের এবং আমাদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং আমাদের ভাইদের বিরুদ্ধে আজকে যে হামলা চালানো হয়েছে, বর্বরোচিত হামলা চালানো হয়েছে, সেই হামলার জবাব না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। ডিপ্লোমাধারীদের আসলে ইন্ধন আছে কিনা সেটা তো প্রশাসন খতিয়ে দেখবে, আমাদের কাছে সেটা খতিয়ে দেখে না, আমরা কিন্তু প্রশাসনের কেউ নই। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে আমাদের যে গত পরশু রাতে আমাদের বুয়েটের 16 ব্যাচের যে সিনিয়র ওনার কর্মস্থলে আটক করে ওনার যেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দীর্ঘ 40 মিনিট ধরে, সেটার বিরুদ্ধে সেটার যতক্ষণ না ব্যবস্থা না নেওয়া হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করে না হচ্ছে এবং আমাদের পূর্ববর্তী যে 3টি দাবি ছিল, এক হচ্ছে আমাদের দাবিগুলো ছিল হচ্ছে সেই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা রাস্তা ছাড়ছি না। আপনাকে ধন্যবাদ। ইসিতা আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা একইভাবে একই সুরে কথা বলছেন, অর্থাৎ তাদের যে 3 দফা দাবি ছিল সেই দাবি না মানা পর্যন্ত, পাশাপাশি তাদের যে হামলার ঘটনা ঘটেছে সেটির বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন সেই ঘোষণা তারা এখান থেকে দিচ্ছেন। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। আপনার মুজিব, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যে হারে প্লাস্টিক পণ্যের ব্যবহার হচ্ছে তাতে বছর 10 পর প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে, এমনটাই বলছেন গবেষক ও ব্যবসায়ীরা। তারা বলছেন প্লাস্টিকের মতো এমন অনেক পণ্যেরই বারবার ব্যবহারের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ রয়েছে, যাকে অর্থনীতির ভাষায় সার্কুলার ইকোনমি বলা হয়। বিদেশি বিনিয়োগ আনতে হলে সার্কুলার ইকোনমিতে যাওয়ার পরামর্শ তাদের। প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পোশাকের সুতা, ফেব্রিক্স, বোতাম থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত করছে চীনসহ বিশ্বের অনেক দেশই। পণ্যের এমন চক্রাকার ব্যবহারকে সার্কুলার ইকোনমি বলে। বিশ্লেষকরা বলছেন আগামীতে বৈদেশিক বিনিয়োগ আনতে হলে বাংলাদেশকেও সার্কুলার ইকোনমিতে যেতে হবে। পুরো এই ক্লাইমেট ভালনারেবিলিটি এবং ইকোনমিক কম্পিটিটিভনেস সেই জায়গায় সার্কুলার ইকোনমি ফিল গুড না, এটা গুড টু হ্যাভ না, it is a must have competitiveness element circular economy sustainability ESG perspective থেকে। বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ABCCI সার্কুলার ইকোনমির প্রসারে 10 স্টার্টআপ উদ্যোক্তাকে 5 লাখ টাকা করে মোট 50 লাখ টাকার অনুদান দেয়। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা সার্কুলার ইকোনমি গড়তে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। I urge all stakeholders, public, private and academic to amplify this movement, scale these initiatives and build ecosystems where green innovation thrives. বাংলাদেশে বছরে প্রায় 8,21,000 টন উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের সিংহভাগই ক্রমাগত পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশজুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর পোস্তগোলা ও ফরিদাবাদে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর জুরাইন পুস্তাগোলা, যেটিকে শিল্প এলাকা বলা হয়। আমরা দেখছি যে এখানকার বেশিরভাগই মানুষ ব্যবসার সাথে জড়িত আছেন, কিন্তু এখানকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণেই তারা খুবই সমস্যায় জর্জরিত আছেন। তাদের যানবাহন যেমন চলাচল করতে পারছে না, তেমন তারা এখানকার মালামাল নিতেও তাদের সমস্যা হচ্ছে। আপনারা দেখছেন যে রাস্তার একেবারে দুর্দশা। তারা বলছেন যে যদি বৃষ্টি হয় তাহলে সেখানে আরো জলাবদ্ধতা তৈরি হয়, তখন তাদের সমস্যা আরো বাড়তে থাকে। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনারা ব্যবসার সাথে জড়িত আছেন, যে এই যে রাস্তাঘাটের অবস্থা, তাতে করে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন? আপনি একটু জানেন। আমাদের যাতায়াত মাল ডেলিভারি দেওয়া সমস্যা, কিন্তু কিছুদিন পূর্বে আগে আপনার এই মাসের প্রথম দিকে আমাদের ঢাকা দক্ষিণের এই বিএনপির সদস্য সচিব
তানভীর আহমেদ রবিন সাহেব আমাদের সবাইকে নিয়ে একটা প্লট মালিকদেরকে নিয়ে মত বিনিময় সভা করছে। তখন আমরা তার কাছে দাবি করছি যে আপনি একটু বর্তমান তো দেশে কমিশনার নাই বা নাই, প্রশাসকের কাছে যোগাযোগ করে আমাদের সমস্যাটা একটু সমাধান করবেন। তাই উনি ওই সময় আমাদের স্বামী তানভীর আহমেদ রবিন সাহেব কৌশলীরে ফোন দিছে এবং কৌশলী তার সাথে কথা দিছে যে কিছুদিনের ভিত্তিতে আমি স্যার লোক পাঠাইতে। কথা দিয়েও তারা কিছু মতো কাজ করতে পারে না। তো আপনার কাছে জানতে চাইবো যে এতে করে কি ধরনের সমস্যায় ভুগছেন আপনারা? আমাদের এখানে চলাচলের সমস্যা হইতেছে, মাল ডেলিভারি দেওয়ার, গাড়ি আপডেট দেওয়ার জন্য লোডিং আনলোডিং এর সমস্যা। তারপরে আমাদের ড্রেনগুলা বর্তমানে ব্লক আছে, ড্রেন যদি পরিষ্কার করা হয় আমাদের এখান থেকে একটু সুবিধা। দেখি যে এখানে রাস্তার বেহাল অবস্থার পাশাপাশি যারা ব্যবসার সাথে জড়িত আছেন আপনাদের আর কি কি সমস্যা রয়েছে? বিশেষ করে বৃষ্টি যদি হয় তখন কি অবস্থা? বৃষ্টি হইলে মানে অনেক পানি হয় তো আমাদের এখানে পানি হইলে লোকজন চলাফেরার অনেক কষ্ট হয়। তারপর এই দোকান মানে যারা ক্রেতারা এরা মাল নিতে আসে না, আমাদের বেচা কিনা অনেক কম হয়। শিল্পকলা এই জলবদ্ধতা ছাড়া, রাস্তাঘাটের সমস্যা ছাড়া আর কি কোনো সমস্যা আছে আপনাদের এখানে? আসলে বিষয়টা হচ্ছে কি এটা চলাচল পথ, একটা যানবাহন যদি না চলতে পারে সেখানে মানুষ কিভাবে চলে? এখন যে দেশের যে পরিস্থিতি, আমার মনে হচ্ছে না যে এটা শিথিল হবে বা ভালো হবে। আমি অতি দ্রুত মনে করি যে এই দেশে একটা সরকার যদি গঠন হয় সেই ক্ষেত্রে আমাদের এই রাস্তাটা কমপ্লিট হবে। আর শিল্পাঞ্চল হিসেবে আপনাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে যদি একটু বলেন? শিল্প অঞ্চল উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা মোটামুটি ভালো, কিন্তু আমাদের যে এই রোডটা আছে ব্যবসায়ী একটা এলাকা, এইটার প্রতি যদি সবার যদি একটু নজর থাকে সেই ক্ষেত্রে আমি মনে করবো যে দেশ সব জায়গায় ভালো থাকবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন যে এলাকার যারা শিল্প ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের যে সমস্যা সেটি তারা তুলে ধরলেন। তো CSRM DBC এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে এখানকার খবর। আমরা এই এলাকার যে সমস্যাগুলো তুলে ধরলাম সেগুলো আমরা রাত 9টা এবং 11টায় আমাদের যে সংবাদ আছে সেখানে প্রচার করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট 50% শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকেই। ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে সংক্রান্ত নোটিশ জারি হয়েছে। এর আগে ভারতের ওপর 25% শুল্ক আরোপ করেন। বুধবার থেকে দেশটির ওপর নতুন করে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়িয়েছে 50%। ট্রাম্পের এমন সিদ্ধান্তে দিশেহারা মোদী সরকার। ডিবিসি আন্তর্জাতিক সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করে dbcnews.tv আর ভিজিট করে ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় 6 সেনা নিহত হয়েছে। বুধবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশন আল ইকবারিয়া জানিয়েছে, আল কিসওয়া শহরের কাছে সিরীয় সেনা অবস্থান লক্ষ্য করে তেল আবিব ড্রোন হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। সিরিয়ার পক্ষ থেকে রাজধানীর বাইরে নতুন ইসরায়েলি সামরিক অনুপ্রবেশ নিয়ে নিন্দা জানানোর একদিন পর দামেস্কের কাছে এই হামলা হলো। সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে মাউন্ট হারমোনের আশপাশের এক কৌশলগত পাহাড়ি অঞ্চল দখলে নিতে লেবাননের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ইসরায়েল।